এই আপু, তুমি আমার এত কাছে আসছো কেন? একদম পালানোর চেষ্টা করবি না। আপু, আমার ভয় লাগছে। প্লিজ আমাকে মেরো না, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি জানি তুই কিছু করিস নাই। তাহলে তুমি আমার কাছে আসছো কেন? এত কথা বলছিস কেন? আমাকে আমার কাজ করতে দে। আর পালিয়ে কোনো লাভ নেই। রুমের দরজা আমি লক করে রেখেছি, তাছাড়া বাড়িতেও কেউ নেই। আকাশ তখন কিছু বলার আগেই তিথি আকাশের কাছে গিয়ে তার ঠোঁট জোড়া দখল করে নেয়। আকাশ চোখ বড় বড় করে ফেলে, সে এমন কিছু আশা করেনি। আকাশ ছোটার চেষ্টা করে, কিন্তু তিথি এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে সে লড়তেও পারছে না। 5 মিনিট পর তিথি আকাশকে ছেড়ে দিলে আকাশ হাঁপাতে শুরু করে। এটা দেখে তিথি হাসছে। আকাশ তখনও হাঁপাচ্ছে, চোখ দুটো যেন কপালে। সে দেয়াল ঘেঁষে গিয়ে দাঁড়ালো। এখনো সে বুঝতে পারছে না যে কি ঘটে গেল। তিথি তার দিকে এগিয়ে এলো, মুচকি হাসিটা তখনও লেগে আছে তার ঠোঁটে। কি রে, এমন হাঁপাচ্ছিস কেন? যেন ম্যারাথন দৌড়ে এলি। আপু, তুমি এ কি করলে? তুমি জানো তুমি কি করলে? এটা এটা অন্যায়। অন্যায় কেন রে? কিস করা কি খুব বড় কোনো অপরাধ? আমি আমার জামাইকে কিস করেছি, তাই এখানে কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না। জামাই মানে? কি বলছো এইসব? তুমি আমার চাচাতো বোন, আমার চেয়ে 4 বছরের সিনিয়র। তো কি হয়েছে? এই 4 বছরের পার্থক্যই তো আমাদের ভালোবাসার বাঁধনটা আরও মজবুত করবে। শোন, আমি তোকে ভালোবাসি, ছোটবেলা থেকে বাসি। আর তুই যখন অন্য কারো দিকে তাকাস, আমার ভেতরে আগুন জ্বলে ওঠে। তাই আজ এই কাজটা করলাম। আকাশ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার মাথার ভেতর সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। তিথির ভালোবাসার কথা সে স্বপ্নেও ভাবেনি। সে বরাবরই তিথিকে কেবল একজন বড় দিদি হিসেবে দেখে এসেছে, যে তাকে কারণে অকারণে বকা দিত, কিন্তু ভালোবাসতও খুব। কিন্তু কিন্তু এটা তো শুধু একটা কিস। এর মানে এই নয় যে... মানে আছে। এর মানে হলো আমি তোকে বিয়ে করতে চাই, আর তুই আমাকে বিয়ে করবি। আকাশের মাথা ঘুরে গেল। কিস করার পরেই বিয়ের প্রস্তাব, তাও তার সেই রাগী সিনিয়র চাচাতো আপুর কাছ থেকে। আপু, না মানে এটা সম্ভব না। আমাদের পরিবার আর আমি তো তোমাকে সেই চোখে... অসম্ভব বলে কিছু নেই, দেখবি সব সম্ভব হবে। আমার তোকে চাই, আর যা আমার চাই তা আমি যে কোনো মূল্যেই হোক আদায় করে নিই। তুই তো আমারই। তিথি ধীরে ধীরে রুমের লকটা খুলল, তার চোখে বিজয়ের হাসি। চল এখন মুখ ধুয়ে নিচে চল। এমন ভাব কর যেন কিছুই হয়নি। আর মনে রাখিস, তুই আমার। তিথি দরজার দিকে পা বাড়ালো। আকাশ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকে যেন কেউ একটি বরফের চাওর বসিয়ে দিয়েছে। সে কি এখন পালাবে, নাকি অদ্ভুত ভালোবাসার ফাঁদে পা দিবে? তার মস্তিষ্ক তিথির প্রস্তাবটা কিছুতেই মেনে নিতে পারছিল না, কিন্তু তার ঠোঁটের মিষ্টি স্মৃতিটা কিছুতেই যেন ভুলতে পারছিল না। আকাশ তখনও দাঁড়িয়ে। তিথি ঘর থেকে বেরিয়ে যাওয়ার মিনিট 10 পর ওয়াশরুমে গেল। আয়নায় নিজের ঠোঁট দুটো দেখল, পুরো লাল হয়ে আছে তিথির লিপস্টিকের কারণে। এখনও সেখানে তিথির স্পর্শের উষ্ণতা লেগে আছে। আকাশ দ্রুত মুখ ধুয়ে নিচে নামল। সে ড্রয়িং রুমে বসে মোবাইল দেখছিল, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে গাড়ির হর্ন বাজল। বাড়ির প্রধান ফটক পেরিয়ে 2টো গাড়ি ঢুকলো, একটা তিথিদের, আরেকটা আকাশের বাবা মায়ের। হ্যাঁ, তিথি আর আকাশের বাবা সহোদর 2 ভাই, ফলে 2 পরিবার একই বাড়িতে থাকেন। সন্ধ্যা নেমে আসায় সবাই একে একে গাড়ি থেকে নামল। আকাশ দ্রুত বাহিরে গেল লাগেজগুলো নামাতে। 1 মিনিট, এখনও তো আপনাদের নায়ক নায়িকার পরিচয় দেওয়া হলো না। আমাদের হ্যান্ডসাম নায়ক আকাশ ইন্টার 2য় বর্ষে পড়ে। সে বেশ শান্ত প্রকৃতির, নিজের পড়াশোনা আর বন্ধুদের সাথে আড্ডা নিয়েই বেশি ব্যস্ত থাকে। অন্যদিকে তিথি এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সৌন্দর্যে পড়াশোনায় সব দিক দিয়ে পারফেক্ট। তিথি বরাবরই পরিবারের মধ্যমণি, আর আকাশের ওপর তার অধিকারবোধ একটু বেশি।
বাড়ির সবাই ভেতরের লনে জড়ো হলো। আকাশের মা আকাশকে বলে, কী রে বাবা, সারাদিন একাই ছিলি? তিথি কই? হ্যাঁ মা, আপু ওপরে নিজের রুমে আছে বোধ হয়। ঠিক তখনই তিথি সিঁড়ি দিয়ে নামলো। সে শাড়ি পাল্টে হালকা গোলাপি সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো ভেজা। তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। কিরে তিথি, তোকে তো বেশ ফ্রেশ লাগছে। আমরা তো সবাই সারাটা দিন ক্লান্ত হয়ে ফিরলাম। হ্যাঁ মা, একটু আগে শাওয়ার নিলাম। তোমরা কই ছিলে সারাদিন? আমাকে তো সকালে বললে না। আরে আজ ছিল আমাদের কন্ট্রাকশনের একটা জরুরি বোর্ড মিটিং। জানিস তো, নতুন প্রজেক্টের চুক্তি স্বাক্ষর হলো। মিটিং শেষে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম। তারপর কাস্টমারদের সাথে কিছুক্ষণ গল্পগুজব, এক কথায় জমজমাট দিন গেল। হ্যাঁ রে তিথি, তোকে বলিনি? সকাল থেকে রাত পর্যন্ত কাজ। আজ আমরা মিরপুরের একটা নতুন হাই রাইজ হাউস কমপ্লেক্সের চুক্তিপত্র ফাইনাল করেছি। বাবার কাঁধ চাপড়ে দিয়ে খুব ভালো ডিল হয়েছে। এখন শুধু কাজ শুরু হওয়ার অপেক্ষা। তিথি তখন সোজা এসে আকাশের পাশে বসল। এতগুলো লোকের সামনেও তিথির চোখ থেকে এক ধরনের অধিকারবোধ ঝরে পড়ছিল। আকাশ অস্বস্তিতে নড়েচড়ে বসল। তিথি নিচু স্বরে ফিসফিস করে বলল, কি হলো? আমার থেকে দূরে সরে যাচ্ছিস কেন? মনে রাখিস, সব ঠিক হয়ে যাবে। শুধু আমার কথা মতো চলিস। তিথি আকাশের হাত ধরে বসেছিল। পরিবারের বাকিরা এটা দেখেও কিছু বলে না, যেন সাধারণ কোনো কিছু। এভাবেই দিনগুলি যেতে থাকে। তিথি মাঝে মাঝে সুযোগ পেলেই তার রোমান্টিক অত্যাচার চালাতো। কখনো আড়ালে গিয়ে আচমকা কাঁধে মাথা রাখা, কখনো আবার রাতে টেক্সটে এমন কিছু লেখা যা আকাশকে রীতিমতো লজ্জায় ফেলে দিত। আকাশ যত তিথিকে এড়িয়ে চলতে চাইতো, তিথি ততই যেন তার জালে আকাশকে আরও জড়িয়ে ফেলার চেষ্টা করত। একদিন আকাশ কলেজ শেষ করে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে হাঁটছে। এমন সময় তার কাছে একটি মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটি দেখতে শান্ত এবং তার হাতে বেশ কয়েকটি বই। মেয়েটি আকাশকে একটি ঠিকানা দেখালো। ও হ্যাঁ, ওটা ওখান থেকে বেশি দূরে নয়। আপনি সোজা গিয়ে ডান দিকের গলিতে ঢুকবেন, তারপর তৃতীয় বাড়িটা। আপনি ওখানে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। মেয়েটি ধন্যবাদ জানিয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে দিল। আকাশ একটু ইতস্তত করে হ্যান্ডশেক করল। 1 সেকেন্ডের সেই স্পর্শ। মেয়েটি হেসে চলে যায়। আকাশও তখন বাড়ির গেটের দিকে পা বাড়াচ্ছে। এমন সময় তিথি তার ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল। গেটের বাইরে রিক্সা থেকে নামার সময় তিথি এই পুরো দৃশ্যটাই দেখেছে। আকাশের লাজুক হাসি, অচেনা মেয়ের সাথে হ্যান্ডশেক। তিথির মাথায় আগুন জ্বলে উঠল। তার মনে হলো তার সম্পত্তির ওপর কেউ যেন ভাগ বসাতে চাইছে। তিথির শান্ত চেহারাটা মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে দ্রুত পায়ে ভাড়া মিটিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। তিথি তাড়াতাড়ি বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে সোজা আকাশের রুমের দিকে গেল। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে রীতিমতো রাগে কাঁপছে। আকাশ যখন বাড়িতে গিয়ে তার রুমে ঢুকলো, তখন সে দেখল তিথি তার চেয়ারের ওপর 2 হাত ভাঁজ করে বসে আছে। তিথির চোখে আগুন, ঠোঁট কামড়ানো। আপু, তুমি এখানে কখন এলে? তুই কোথায় ছিলি? কার সাথে ছিলি? মানে, আমি তো কলেজ থেকে। মিথ্যা বলবি না, আমি সব দেখেছি। কে ছিল সেই মেয়েটা? কেন তোর সাথে হ্যান্ডশেক করছিল? কি কথা হচ্ছিল তোদের? কি বলছো তুমি? কেউ না আপু, সে একটা ঠিকানা জানতে চেয়েছিল, শুধু শুধু সেটাই। শুধু ঠিকানা? আর সেই হ্যান্ডশেক কেন? কেন তুই অন্য কারো হাত ধরলি? তুই কি ভুলে গেছিস যে তুই আমার? আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোকে স্পর্শ করবে সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। আপু, এটা খুব সাধারণ একটা ব্যাপার, তুমি ভুল বুঝছো। প্লিজ শান্ত হও। আমি শান্ত হতে পারবো না। তুই যখন অন্য কারোর সাথে কথা বলিস, হাসি দিস, আমার ভেতরটা জ্বলে যায়। তুই আমার, শুধু আমার, আর এই সত্যিটা তুই ভুলতে পারিস না। তিথি তখন অন্যদিকে ফিরে গেল।
তার চোখ দিয়ে পানি পড়ছিল। আকাশ বুঝতে পারে তিথি আসলেই তাকে খুব ভালোবাসে। আকাশ তখন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে। তিথি কেঁপে ওঠে, কারণ এই প্রথম আকাশ তাকে নিজের থেকে স্পর্শ করেছে। কিন্তু এখনও তিথির রাগ কমেনি। আপু প্লিজ আর কেঁদো না, আমি বুঝতে পেরেছি। তিথি দ্রুত পেছনে ফিরে আকাশকে শক্ত করে তার বাহুডোরে জড়িয়ে ধরল। তার ঠোঁটে কোনো কথা ছিল না, শুধু ছিল অবিশ্বাস্য এক আনন্দের হাসি আর চোখের জল। তিথি আর এক মুহূর্ত অপেক্ষা না করে আকাশের ঠোঁটে এক উষ্ণ চুম্বন এঁকে দিল। এই চুম্বনে কোনো রাগ বা জেদ ছিল না, ছিল শুধু ভালোবাসা আর স্বস্তির এক গভীর অনুভূতি। প্রায় 2 মিনিট পর তিথি আকাশকে ছেড়ে দিলে আকাশ হাঁপাতে শুরু করে এবং তার মাথাটা তিথির কাঁধে এলিয়ে দেয়। সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এবার বিশ্বাস হচ্ছে তো? তুই আমার কাছে আসবি না বললেও তোর মন ঠিকই আমার কাছে ফিরতে বাধ্য। তারা কতক্ষণ যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে রেখেছে সেটা তারা নিজেরাও জানে না। সেই দিন সেই আলিঙ্গন আর চুম্বনের পর আকাশের জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তিথির পাগলাটে ভালোবাসা আর তীব্র অধিকার বোধের কাছে সে নিজেকে সমর্পণ করতে শুরু করে। তবে এই সমর্পণ স্বেচ্ছায় নাকি পরিস্থিতির চাপে তা সে নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারছিল না। তিথির উষ্ণতা তার ঠোঁটে, মনে আর সর্বাঙ্গে এক অদ্ভুত ভালো লাগা আর অস্থিরতা তৈরি করছিল। আকাশের এই নতুন আত্মসমর্পণ তিথিকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। সে যেন এক বিজয়ী প্রেমিকা। পরের দিন সকাল থেকেই তার আচরণে সেই বিজয়ের ছাপ স্পষ্ট। পরের দিন সকালে, কি রে তিথি, আজ তোর ভার্সিটি নেই? না ছোট আম্মু, আজ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বাতিল হয়েছে। ভাবছি আজ সারাদিন আকাশকে নিয়ে থাকবো। ওর কলেজে তো দুপুরের পর ছুটি হয়ে যায়। খুব ভালো, এই তো চাই। তোমরা ভাই বোন মিলে গল্প করো। আজকালকার ছেলেমেয়েরা শুধু মোবাইল নিয়েই থাকে। তিথি তখন মুচকি হেসে আকাশের দিকে তাকালো। সে হাসিতে যেন 1000টা গোপন কথা লুকানো। আকাশ সেই হাসি দেখে অস্বস্তিতে চা খেতে শুরু করলো। তিথি আপুর রহস্যময়ী হাসি দেখে আমি মনে মনে বলছি, তিথি আপু এভাবে সবার সামনে বলছে কেন? আমাকে নিয়ে থাকবে মানে? কি করতে চায় এই আপুটা? আমার ভাবনার মধ্যে আপু বলে, কিরে চল আমার ঘরে চল, একটা সিনেমা দেখব। অনেকদিন তোর সাথে বসে গল্প করা হয়নি। না আপু, আমার এখন পড়তে হবে, কাল একটা বড় টেস্ট আছে। সত্যি নাকি কোনো নতুন বান্ধবীর সাথে চ্যাটিংয়ে বসবি? ছি আপু, তুমি এমন কথা বলছো কেন? আমি সত্যি বলছি, পড়তে হবে। ঠিক আছে চল, তবে তোর রুমে চল। আমি তোর পড়ার টেবিলেই বসে থাকবো। তাতে যদি তোর পড়ায় মনোযোগ বাড়ে, আর যদি একবার দেখি যে বইয়ের পাতা উল্টে তুই মোবাইলে চোখ দিচ্ছিস, তাহলে কিন্তু। তিথির এই হুমকি ভরা প্রস্তাবে আকাশের আর আপত্তি করার সাহস হলো না। অনিচ্ছা সত্ত্বেও সে তিথিকে তার রুমে নিয়ে গেল। আকাশ বই খুলে বসলো আর তিথি তার ঠিক পাশে চেয়ারে বসে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর তিথি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আকাশ মনে করলো, যাক বাবা, বাঁচা গেল। কিন্তু তিথি তার পাশে নয়, গেল একেবারে তার পেছনে। সে আকাশের ঘাড়ে আলতো করে থুতনি রাখল। আকাশের সমস্ত মনোযোগ মুহূর্তেই উধাও। তিথির চুলের মিষ্টি গন্ধ আর উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ের কাছে খেলা করছিল। আপু প্লিজ সরে এসো, আমার খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা কেন রে? আমার কাছে থাকা কি তোর এতই কষ্টের? একটু তো কষ্ট করবি, এটা তোর ভালোবাসার পরীক্ষা। তিথি তার গাল দুটো আকাশের গালের সাথে আলতো করে চেপে ধরল। আকাশ তখন সম্পূর্ণভাবে তিথির জালে বন্দি। সে না পারছে পড়তে, না পারছে তিথিকে সরাতে। তার ভেতরের সব প্রতিরোধ যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আপু আমাকে একটু শান্তি দেবে?
শান্তি, তুই কি জানিস আমার মনের শান্তি কোথায়? আমার শান্তি হলো তোকে আমার কাছে ঠিক এইভাবে ধরে রাখা। তিথির এই জেদ, এই পাগলামি আকাশের কাছে ক্রমশ এক অদ্ভুত নেশার মতো লাগছিল। সে বুঝতে পারছিল তিথিকে ঘৃণা করা তার পক্ষে আর সম্ভব নয়, বরং তার মনে এক অজানা অনুভূতির জন্ম হচ্ছে, যা ধীরে ধীরে তিথির ভালোবাসার দিকেই তাকে টেনে নিয়ে যাচ্ছে। তিথি একসময় আলতো করে আকাশের কপালে চুমু খেয়ে সরে গেল। চল, এখন অনেক পড়া হয়েছে, সন্ধ্যা হয়ে আসছে, এবার নিচে যাই। আর শোন, মনে রাখিস তোর এই মন খারাপ করা মুখ আমি সহ্য করতে পারি না। ভালো থাকবি আর আমার কথা মতো চলবি। তিথি বেরিয়ে গেল। আকাশ দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সে জানে এই নাটকীয়তা এখন তার জীবনের নিত্যদিনের অংশ। তার মন বলছে এই সিনিয়র চাচাতো আপু হয়তো কেবল প্রেমিকা নয়, তার জীবনে এক অনিবার্য সত্য হয়ে ধরা দিয়েছে। রাতের খাবারের টেবিলে সবার চোখে মুখে ছিল দিবান্তের ক্লান্তি আর স্বস্তির ছাপ। এমন সময় তিথির বাবার ঘোষণা যেন এক নতুন মোড় নিয়ে এলো। কাল সকালেই কিন্তু সাহেলা আসবে বলেছে। ভালোই তো হলো, আসুক, অনেক দিন হয়েছে আসেনি। হ্যাঁ, ঠিক বলেছেন। একা আসবে নাকি রামিসাও আসবে? হ্যাঁ, রামিসাও আসবে। রামিসা কেন আসবে? সাহেলা ফুপি একা আসলেই তো হয়। একই কেমন কথা বলছিস তিথি? তোর ফুপাতো বোন আসছে এতদিন পর, তোর খুশি হওয়ার কথা, আর তুই বিরক্ত হচ্ছিস কেন? না মানে, ওর তো এখন খুব পড়ার চাপ। শুনেছি নাকি খুব গম্ভীর টাইপের মেয়ে, সারাক্ষণ পড়া আর বই নিয়ে থাকে। আমাদের বাড়িতে এসে শুধু শুধু ওর পড়া নষ্ট হবে। আরে না, রামিসা খুব ভালো মেয়ে, শান্তশিষ্ট, আর হ্যাঁ, পড়াশোনা তো ভীষণ মনোযোগী। আকাশের তো কিছুদিন পরে বোর্ড পরীক্ষা, রামিসা থাকলে বরং ভালোই হবে, দুজন একসঙ্গে পড়া নিয়ে আলোচনা করতে পারবে। আকাশের মা কথাগুলো বলতেই তিথির চোখ সরাসরি গিয়ে পড়ল আকাশের দিকে। আকাশ তখন মাথা নিচু করে খাবার খেতে ব্যস্ত। তিথির বুকের ভেতরটা অজানা ঈর্ষায় জ্বলে উঠল। পড়ার চাপ থাকলে বাড়িতে বসে পড়ুক, আমাদের বাড়িতে এসে ওর আলোচনা করার কোনো দরকার নেই। তিথি, তুই বাড়াবাড়ি করছিস। রামিসা আমাদের মেয়ে, ওর যখন খুশি তখন আসবে। আর তুই জানিস রামিসা এখন অনার্স প্রথম বর্ষে, সে চাইলে আকাশকে অনেক বিষয়ে সাহায্য করতে পারবে। তিথির মেজাজ আরও বিগড়ে গেল। তার মনে হচ্ছিল সবাই মিলে যেন তাকে বাদ দিয়ে আকাশের জন্য নতুন কোনো ব্যবস্থা করছে। রামিসা আসুক আর আকাশকে সাহায্য করুক, এই দুটি কথা তার কাছে একেবারেই অসহ্য লাগছিল। ডিনার শেষে সবাই যখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল, তিথি তখন সুযোগ বুঝে আকাশকে ইশারা করে নিজের রুমে টেনে নিয়ে গেল। কি হচ্ছে এসব? রামিসা আসছে কেন? তুই জানিস কিছু? আমি কি জানবো আপু, তুমি এমন করছো কেন? এত কথা বলিস না। প্রতিবারই এই রামিসা আসলে তোর সাথে ঘেঁষাঘেঁষি করে, এগুলো আমার একদম পছন্দ না। তুই ওর থেকে 10 হাত দূরে থাকবি। কিন্তু কেন আপু? তিথি রেগে গিয়ে টেবিলের উপর রাখা একটি বই ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল। সে দ্রুত গিয়ে আকাশের হাত শক্ত করে ধরল। আমি যা বললাম তাই হবে। তুই তার সাথে কোনো রকম অতিরিক্ত কথা বলতে পারবি না, কোনো রকম সহযোগিতা নিতে পারবি না, আর ভুলেও তার দিকে তাকাবি না। যদি একবার দেখি তুই ওর সাথে মিশতে চাইছিস, তবে কি হবে তা তুই নিজেও কল্পনা করতে পারছিস না। তুই শুধু আমার, ভুলে যাবি না। আচ্ছা আপু, ঠিক আছে, আমি তোমার কথা মতো চলবো, প্লিজ রাগ করো না। তিথি আকাশের চোখে চোখ রাখল। তার চোখে ভালোবাসা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অপ্রতিরোধ্য অধিকারবোধ আর জেদ। পরের দিন সকালে বাইরে হর্ন বাজল। সাহেলা ফুপু তার মেয়ে রামিসাকে নিয়ে এসে পৌঁছালেন। আকাশ তখন টি শার্ট আর জিন্স পরে নিচে নেমে এলো লাগেজ নামানোর জন্য। ফুপি, কেমন আছেন? এই তো বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? আকাশ তখন রামিসার দিকে তাকালো।
মেয়েটি দেখতে সত্যি খুব শান্তশিষ্ট, চোখে চশমা, হাতে বইয়ের ব্যাগ। রামিসাও আকাশের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। হাই আকাশ, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো আপু? ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে তিথি দৃশ্যটি দেখল। রামিসার হাসির দিক থেকে আকাশের চোখ সরে আসছে না, আর আকাশও যেন রামিসাকে দেখে একটু বেশিই হাসছে। তিথির শরীর রাগে জ্বলে উঠল। মুহূর্তেই তার মুখ গম্ভীর হয়ে গেল। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ফুফি আসুন, ভিতরে আসুন। আকাশ, লাগেজগুলো তোর কাজিনদের ঘরে রেখে আয়। তিথির গম্ভীর এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর শুনে আকাশ চমকে উঠল। রামিসা আর সাহেলা ফুপুও কিছুটা অবাক হলেন তিথির হঠাৎ এমন কঠিন ব্যবহারে। তিথি যেন সবার সামনে আকাশের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চাইল। আকাশের মনে হলো এইবার বুঝি এক ত্রিভুজ প্রেমের জটিল খেলা শুরু হতে চলেছে। একদিকে তিথির পাগলাটে ভালোবাসা আর অধিকারবোধ, অন্যদিকে শান্ত স্বভাবের রামিসার আগমন, আর মাঝখানে সে দ্বিধায় দোলায়মান। বাড়ির মধ্যে রামিসার আগমন যেন তিথির মনে এক নীরব সাইরেন বাজিয়ে দিল। তিথির সন্দেহ এখন কেবল সন্দেহে নয়, তা এখন এক তীব্র অধিকারবোধের লড়াইয়ে পরিণত হয়েছে। প্রথমেই রামিসাকে গেস্ট রুমে তার ব্যাগপত্র রাখার ব্যবস্থা করা হলো। আকাশ যখন লাগেজ নামাতে গেল, রামিসা তখন সৌজন্যতার খাতিরে আকাশের সাথে একটি স্বাভাবিক কথা বলার চেষ্টা করল। থ্যাংক ইউ আকাশ, তুই না থাকলে আমি একা এতগুলো ব্যাগ। আকাশ তুই যা তো, এইদিকে আয়, গেস্ট রুমের দরজা আমি দিচ্ছি। তিথি দ্রুত আকাশের হাত ধরে টেনে নিয়ে এলো এবং চোখের ইশারায় তাকে বুঝিয়ে দিল যে রামিসার সাথে আর কোনো কথা বলা যাবে না। রামিসা অবাক হয়ে তিথির দিকে তাকালো। দুপুরে খাবার টেবিলেও একই চিত্র। রামিসা আকাশের ঠিক পাশের চেয়ারে বসতে চাইলে তিথি দ্রুত সেই চেয়ারটি দখল করে নিল। রামিসা, তুই ওই চেয়ারটাই বস, আমি আকাশের পাশে বসি, আমাদের গল্প আছে, তাই না আকাশ? হ্যাঁ আপু। রামিসা ইতস্তত করে অন্য চেয়ারে বসল, কিন্তু তার সরল দৃষ্টিতে ছিল কিছুটা বিস্ময় আর কৌতূহল। এভাবেই সারাটা দিন তিথি যেন আকাশের ছায়ার সঙ্গী হয়ে রইল, যাতে রামিসা কোনোভাবে আকাশের কাছাকাছি না আসতে পারে। বিকেল হলো। বাড়ির সবাই তখন চা আর হালকা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। রামিসা সাহস করে একটা সুযোগ নিল। সে আকাশের দিকে এগিয়ে গিয়ে তার কাছে জানতে চাইল, আকাশ, তোর ফিজিক্সের নোটগুলো কি একটু দেখতে পারি? আমার সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার বুঝতে খুব অসুবিধা হচ্ছে। ও হ্যাঁ নিশ্চয় আপু, চলো আমার রুমে। কোনো দরকার নেই রামিসা, আমি তোর থেকে অনেক সিনিয়র। ফিজিক্সের ওই চ্যাপ্টার আমি তোকে বুঝিয়ে দেব। আকাশকে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তিথি আপু, এটা তো কেবল একটা নোট, আর আকাশ যদি নিজে দিতে রাজি হয় তাহলে তোমার এত সমস্যা কোথায়? তুমি সারাদিন এভাবে এমন কেন করছো? আমার সমস্যা? তুই আমার কাছে জানতে চাইছিস আমার সমস্যা কোথায়? সমস্যা হলো তুই আমার জিনিস নিয়ে টানাটানি করছিস। তুই কেন ওর কাছে আসছিস? তোমার জিনিস মানে? আকাশ তোমার কোনো জিনিস নয়, সে আমার কাজিন। তোমার যদি কোনো অধিকার থাকে, আমারও সেই একই অধিকার আছে। অধিকার? তোর অধিকার? তুই কিসের অধিকারের কথা বলছিস? শোন, আকাশ আমার, আমি তাকে ভালোবাসি, ছোটবেলা থেকে বাসি। আর তুই যখনই ওকে স্পর্শ করার বা কাছে আসার চেষ্টা করিস, আমার সহ্য হয় না। তিথির এই বিস্ফোরক স্বীকারোক্তি শুনে ঘরের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। তিথির মা বাবা, আকাশের মা বাবা সবাই অবাক হয়ে তিথির দিকে তাকালেন। আকাশ যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি তখনও শেষ হয়নি। রামিসা কেঁপে উঠল, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে কান্না জড়ানো কণ্ঠে চিৎকার করে উঠল, তুমি তুমি একা ভালোবাসো না, আমিও আকাশকে ভালোবাসি। ছোটবেলা থেকে আমি তাকে ভালোবেসে এসেছি। সে শান্ত, নিরীহ আর সবার থেকে আলাদা। তুমি কেবল তোমার জেদ দেখাচ্ছ, আর আমি তাকে মন থেকে ভালোবাসি।
দুই বোনের এই যুগপৎ স্বীকারোক্তি পুরো পরিবারকে স্তব্ধ করে দিল। তাদের মা বাবা একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকাচ্ছিলেন। এমন সময় তিথি যেন তার শেষ চাল চালার জন্য প্রস্তুত হলো। তিথি দ্রুত তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। বাবা শোনো, তুমি তো জানো আমি যা চাই তা যে কোনো মূল্যে আদায় করি। আমি এই লড়াইটা আর সহ্য করতে পারছি না। আমি আকাশকে আর কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না। কি বলছিস এসব তিথি? মাথা ঠিক আছে তোর? বাবা, আমি আজকেই আকাশকে বিয়ে করব, এই মুহূর্তে। তোমরা যদি বিয়ে না দাও তাহলে আমি... তিথি আরও বলল, তখন আমি টেবিলের ওপর থেকে একটা ফল কাটার ছুরি তুলে ধরলাম। আমি এখনই সুসাইড করব। তোমরা কেউ আমাকে বাঁচাতে পারবে না। তিথির এই ভয়ঙ্কর হুমকি শুনে গোটা পরিবার শিউরে উঠল। আকাশের মা ভয়ে চিৎকার করে উঠলেন। আকাশের বাবা দ্রুত উঠে এসে তিথির হাত থেকে ছুরিটা কেড়ে নিলেন। তিথি তখন মেঝেতে লুটিয়ে কেঁদে চলেছে, আর রামিস সাহেব একপাশে দাঁড়িয়ে কাঁপছে। সবার দৃষ্টি এখন আকাশের দিকে। আকাশের বাবা দ্রুত তিথির হাত থেকে ছুরিটা কেড়ে নিলেন, আর আকাশের মা হাউমাউ করে কেঁদে উঠলেন। এমন ভয়াবহ পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিল না। সবাই হতবাক হয়ে আকাশের দিকে তাকালো। রামিসা একপাশে দাঁড়িয়ে তখনও কাঁদছিল। আকাশ, তিথি যা করছে তা পাগলামি, কিন্তু তুই বল, তুই কি চাস? তোর মনে কি আছে? এই মুহূর্তে তুই কোনো রকম চাপ ছাড়াই সত্যি কথাটা বলবি। আমার চাপ নেই। সবার চোখ তখন আকাশের ওপর। তিথি কাঁদতে কাঁদতে মেঝে থেকে উঠে আকাশের দিকে তাকালো। রামিসার কান্নাও যেন থমকে গেল। হ্যাঁ, তিথি আপু আমাকে প্রথম থেকেই যেভাবে শাসন করেছে, ভালোবেসেছে, আমি সেটা হয়তো প্রথমে বুঝতে পারিনি, কিন্তু রামিসা যখন আসলো আর তিথি আপু রাগ দেখলাম, তখন বুঝলাম আমি তিথিকেই ভালোবাসি। আমি জানি সে আমার থেকে 4 বছরের সিনিয়র, কিন্তু আমি তাকেই চাই। দেখেছো, আমি জানতাম। আকাশ, তুই এটা কি বললি? সরি রামিসা আপু, আমি তোমাকে শুধু কাজিনের চোখেই দেখেছি। আকাশের চূড়ান্ত স্বীকারোক্তি শোনার পর আর কারো কিছু বলার ছিল না। তিথির পাগলামি, জেদ এবং আকাশের সম্মতি সব মিলিয়ে পরিবার এক কঠিন সত্যের মুখোমুখি হলো। রামিসার মা দ্রুত সিদ্ধান্ত নিলেন, ভাই আমরা তাহলে আজকে চলে যাই। এটা ওদের দুজনের ব্যাপার। রামিসাকে নিয়ে আমি আর ঝামেলা করতে চাই না। না সাহেলা, তোরা এমন দিনে চলে যাস না। শোনো, এইখানে তিথি যা করেছে তা চরম ভুল, কিন্তু আকাশের যেহেতু সম্মতি আছে আর তিথির ভালোবাসার তীব্রতা যেহেতু আপনারা দেখেছেন, এর থেকে আর অন্য কোনো পথ নেই। এই বিয়ে না হলে তিথি হয়তো সত্যিই নিজেকে শেষ করে দিবে। আমরা ওর পাগলামির কাছে হার মানতে বাধ্য। দুই পরিবার একসাথে বসে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত হয় আর কালক্ষেপণ নয়। যেহেতু বড়দের কোনো অমত নেই, তাই তিথি আর আকাশের বিয়ে দ্রুতই হবে। রামিসা তার বাবা মায়ের সাথে গভীর রাতে চলে যায়। যাওয়ার আগে সে শুধু একবার আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল না কোনো রাগ, ছিল শুধু এক গম্ভীর বেদনা ও পরাজয়ের ছাপ। 2 দিন পরে সাদামাটাভাবে আকদ আর ছোটোখাটো বিয়ের আয়োজন হলো। তিথির জেদ আর আকাশের নীরব সম্মতিতেই তাদের সম্পর্ক পরিণতি পেল। সিনিয়র চাচাতো বোন আজ তার সহধর্মিণী। তারপর দৃশ্য পরিবর্তন হয়। বিয়ের দিন বাসর ঘর। সাদা আর লাল গোলাপের পাপড়িতে মোড়া বিছানায় তিথি ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ ঘরে ঢুকতেই তিথি উঠে দাঁড়ালো। আকাশের হৃদস্পন্দন দ্রুত হলো। তার মনে পড়ল সেই প্রথম চুম্বনের স্মৃতি, সেই অধিকার বোধের লড়াই, আর এখন এই বাসর ঘর। তিথি আপু, তুমি বসো। তিথি আপু নয়, তিথি বলো। আজ থেকে আমি তোমার আর কোনো আপু নই, আমি তোমার বউ। তিথি ধীরে ধীরে আকাশের কাছে এগিয়ে এলো। তার চোখে সেই একই জেদ, তবে এবার তাতে মেশানো ছিল ভালোবাসা ও আত্মসমর্পণের আহ্বান। তুমি আমাকে ভালোবাসো আকাশ, সত্যি, নাকি শুধু আমার জেদের কাছে হার মানলে?
প্রথম দিকে ভয় পেতাম তিথি, তোমার রাগ, তোমার পাগলামি। কিন্তু তুমি যেদিন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম আমার সব দ্বিধা কেটে গেছে। যেদিন তুমি রামিসাকে দেখে রেগেছিলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমার রাগী জেদি সিনিয়র বউটাকে ভালোবাসি। আমার ভালোবাসার পরীক্ষা পাশ করে গেছো মিস্টার আকাশ। আমার সব জেদ শুধু তোমাকে আমার করে পাওয়ার জন্যে ছিল। আমি জানি আমি তোমার থেকে 4 বছরের বড়। হয়তো আমি তোমাকে বকা দেব, শাসন করব, কিন্তু মনে রেখো আমার হৃদয়ের সবটুকু অধিকার শুধু তোমার। তিথি আর এক মুহূর্ত অপেক্ষা না করে আকাশের কাঁধে মাথা রাখল। আকাশও তার বউকে শক্ত করে জড়িয়ে ধরল। তিথি আকাশের ঠোঁটে তার নরম ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিলে আকাশ বলে, আপু এতক্ষণ ধরে কেউ কিস করে? এটা তো সবে শুরু আমার পিচ্ছি বর। দুজনের ঠোঁটে তখন আর কোনো কথা ছিল না, ছিল শুধু ভালোবাসার এক নীরব উষ্ণ অঙ্গীকার। তাদের এই অসম তবুও ভালোবাসার বন্ধন এভাবেই অধিকার আর প্রেমের জয়গান গেয়ে শুরু হলো। তো আমার প্রিয় পাঠকরা, আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। যাওয়ার আগে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের গল্প। নতুনরা সাবস্ক্রাইব করে পাশেই থেকে তো পরবর্তী গল্প দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।